আসসালামু আলাইকুম। আজ 18ই নভেম্বর 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার বিপক্ষে মত দিলেন বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। অবশেষে জানা গেল হাসিনাকে কবে ফেরত দেবে দিল্লি। তবে কি সাইদির দোয়াই কবুল হলো? এবার বিস্তারিত। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে রায়ের পর ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠিতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে আদালতের রায়ের পর নতুন করে প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজের বিশেষজ্ঞ এবং বিজেপির অঘোষিত থিঙ্ক ট্যাঙ্ক অধ্যাপক শ্রীরাধা দত্ত সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল, কিন্তু ভারত পলাতক সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, অধ্যাপক শ্রীরাধা বলেন, কোনো অবস্থাতেই ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। গত 1.5 বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং অনেক সময় তা ভঙ্গুরও হয়ে পড়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রত্যাশিত ছিল বলেও মনে করেন তিনি। শ্রীরাধা দত্তের মতে, আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত যে বাংলাদেশে ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে। তিনি বলেন, দেশটির পরিস্থিতি দেখেছে সবাই। সবার আশা ছিল শেখ হাসিনার বেশ কঠোর বিচার হবে। জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এই অধ্যাপক আরও বলেন, নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সম্পর্কে কারো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তার প্রমাণও আছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি পাল্টা বর্ণনা তৈরি করার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না। শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় বা আতিথেয়তা দেয়া নিয়ে ভারতের অবস্থান একই রকম আছে। সেই ঘোষিত অবস্থানটা হলো, একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে, এর বেশি কিছু নয়। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিতই থাকছে। এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এখন এই প্রশ্ন উঠতেই পারে, দুই দেশের মধ্যকার অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের যে দাবি বা অনুরোধ জানিয়েছিল তার এখন কি হবে। এর সহজ উত্তর হলো, সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেটি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল, কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের ওপর চাপ বাড়বে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার মাত্র 2 দিনের মধ্যে সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকার করা হলেও এরপর তারা সেই অনুরোধ নিয়ে কী ভাবছে বা কী অবস্থান নিচ্ছে, ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি। তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারে বারেই বলেছেন, প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁক ফোকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে। প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে। এমন একজন অন্য দেশের পলাতক বা দণ্ডিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে, সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের ওপর অবশ্যই এখন চাপ বাড়বে। ফলে ধারণা করা যেতেই পারে, আজকেই না হোক খুব শিগগিরই ভারতকে আবার এই ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে। সেই বিবৃতি বা বক্তব্য যখনই আসুক, তাতে অবশ্য এই প্রশ্নে ভারতের মৌলিক অবস্থান একেবারেই পাল্টাচ্ছে না। অন্যভাবে বললে, শেখ হাসিনাকে আতিথেয়তা দেওয়ার জন্য ভারতকে হয়তো এখন নানা সাফাই বা কৈফিয়ত দিতে হবে, কিন্তু তারপরেও শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে
একটি গুরুত্বপূর্ণ ধারা আছে, সেটা হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। তবে কোন কোন অপরাধের অভিযোগে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে। এখন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হয়েছিল তার মধ্যে হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনেরও নানা অভিযোগ আছে। ফলে আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন। তার উপর 2016 সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল। সংশোধিত চুক্তির 10(3) ধারায় বলা হয়েছিল, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে। শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে। কিন্তু এর পরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে। অর্থাৎ অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি। এই ধারাটি ব্যবহার করেই প্রত্যর্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে দিল্লিতে অনেক পর্যবেক্ষকের অভিমত। 2013 সালের 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন। সেই দিন রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। সে সময় আল্লাহর নামে শপথ করে আবেগাপ্লুত কণ্ঠে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, মাননীয় আদালত, আমি দেলোয়ার হোসাইন সাঈদী 56,000 বর্গমাইলের এ বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার আপামর জনগণের অতি পরিচিত, আল্লাহ সাক্ষী, তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের রচিত দেলোয়ার শিকদার আমি নই। দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, গণতন্ত্রের লেবাসধারী বর্তমান আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত যুদ্ধাপরাধের দায় চাপানোর মিশন নিয়ে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মিথ্যাচার প্রতিষ্ঠায় স্বনামখ্যাত হেলাল উদ্দিন আমার বিরুদ্ধে 20টি জঘন্য মিথ্যা অভিযোগ এনে সরকারি ও দলীয় আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নাম বিকৃত করেছে। দেলোয়ার হোসাইন সাঈদী আরও বলেছিলেন, কোনো মুসলমানের কলিজায় সর্বশক্তিমান আল্লাহর উপর বিন্দু পরিমাণ বিশ্বাস থাকলে, মৃত্যুর ভয় থাকলে, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকলে, জাহান্নামের কঠিন শাস্তির ভয় থাকলে অন্য কোনো মুসলমানের বিরুদ্ধে শুধু আদর্শিক ও রাজনৈতিক শত্রুতার কারণে এত জঘন্য মিথ্যাচার করা আদৌ সম্ভব হতো না। তিনি বলেছিলেন, আজকের এই বিচার প্রক্রিয়া নিঃসন্দেহে 2টি পর্বে শেষ হবে। তার একটি এই জাগতিক আদালতে আর অপরটি আখেরাতের আদালতে। তবে আখেরাতের আদালতের আগেই আল্লাহ যদি চান তাহলে আমার উপর করা মিথ্যাচার ও জুলুমের বিচার এই দুনিয়াতে এই আদালতেই হতে পারে। তিনি আরও বলেছিলেন, আজ আমি এই আদালতের অসহায় এক নির্দোষ আসামি, আর আপনারা বিচারক। রাজনৈতিক প্রতিহিংসা পূরণে ক্ষমতার জোরে আমার প্রতি যদি জুলুম করা হয় তাহলে আজকের দুর্দান্ত প্রতাপশালী ব্যক্তিরা যারা একজন নির্দোষ ব্যক্তিকে আদর্শিক কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার প্রতি জুলুমের প্রয়াস পাচ্ছেন, তারা দ্বিতীয় পর্বে বিচারের দিন, কিয়ামতের দিন তারা নিঃসন্দেহে আসামি হবেন। ইনশাআল্লাহ সেদিন আমি হব বাদী আর সর্বশক্তিমান রাজাধিরাজ সম্রাটের সম্রাট, আকাশ ও জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি, সকল বিচারের মহাবিচারপতি আল্লাহ রাব্বুল আলামিন তিনিই হবেন সেদিনের আমার দায়ের করা মামলার বিচার প্রক্রিয়ার বিচারক। আল্লামা সাঈদী উল্লেখ করেন, সূরা আত-তিনের 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কি সকল বিচারকের তুলনায় শ্রেষ্ঠ বিচারক নন? সূরা দোখানের 16 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, একদিন আমি এদেরকে অবশ্যই কঠোরভাবে পাকড়াও করব এবং নিশ্চয়ই প্রতিশোধ নেবই। আল্লামা সাঈদী বলেন, যার হাতের মুঠোয় আমাদের সকলের জীবন, সেই মহাশক্তিধর আল্লাহ তাআলার নামে আপনাদের এই আদালতে বসে শপথ করছি। তার পবিত্র কোরআন স্পর্শ করে কসম করে বলছি, আমার নামে আপনাদের এই আদালতে যতগুলো অভিযোগ আনা হয়েছে তার 1000 কোটি মাইলের মধ্যে আমার অবস্থান ছিল না। উত্থাপিত অভিযোগের একটি বর্ণনাও সত্য নয়। আল্লাহর কসম, সকল ঘটনা বা দুর্ঘটনার সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম যোগ করা হয়েছে। এসব অভিযোগের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি বলেছিলেন, আমি আশা করি সব প্রকার রাগ, অনুরাগ ও সকল প্রকারের চাপ ও আদেশ নির্দেশের ঊর্ধ্বে উঠে সত্য ও মিথ্যা সার্বিকভাবে বিবেচনায় নিয়ে সব প্রকার প্রভাবমুক্ত হয়ে শুধুমাত্র মহান আল্লাহকে ভয় করে আমার প্রতি জুলুম না করে ন্যায় বিচার করবেন। মহান আল্লাহ আপনাদের সে তৌফিক দান করুন।
আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পূরণে যিনি যতটা ষড়যন্ত্র করে জঘন্য থেকে জঘন্যতর মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা সাক্ষীর প্রশিক্ষণ দিয়ে আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন, দেশ বিদেশে অসংখ্য অগণিত মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছানোর ক্ষেত্রে আমাকে বঞ্চিত করেছেন, আমার প্রিয়জনদের কাঁদাচ্ছেন, কলঙ্কের তিলক পরিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আর হেদায়েত যদি তাদের নসিবে না থাকে তাহলে আমার এবং আমার প্রিয়জন, আমার কলিজার টুকরা সন্তান, বিশ্বব্যাপী আমার ভক্ত অনুরক্তদের যত চোখের পানি পড়েছে তাদের সবার প্রতি ফোঁটা চোখের পানি অভিশাপের বন্যিশিখা হয়ে আমার থেকে শতগুণ যন্ত্রণা ভোগের আগে, কষ্ট ভোগের আগে আল্লাহ তাআলা যেন তাদের মৃত্যু না দেন। মিথ্যাবাদী ও জালিমের উপর আল্লাহর অভিশাপ অযুত ধারায় বর্ষিত হোক, আর জাহান্নাম যেন হয় এদের চিরস্থায়ী ঠিকানা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের একটি ভিডিও সাক্ষাৎকারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোল ও সমালোচনা চলছে। একটি ভিডিওতে দেখা যায় তিনি ফ্যাসিস্ট হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা নিয়ে একটি ভারতীয় গণমাধ্যমে মন্তব্য করছেন। ঠিক এই দৃশ্যটি নির্জনতার কৌতূহল ও ব্যঙ্গ বিদ্রুপের কেন্দ্রে পরিণত হয়েছে। মঙ্গলবার সাদ্দাম হোসেন ময়লার ভাগাড়ের পাশে একটি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক, এক্স ও ইউটিউবের বিভিন্ন পেজে নানান ধরনের মিম ও তির্যক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই সাদ্দামের বক্তব্যের প্রসঙ্গ না ধরে বরং তার অবস্থান ও ব্যাকড্রপ নিয়ে কটাক্ষ করেছেন। একটি বহুল ব্যবহৃত ক্যাপশন ছিল, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গা। এই বাক্যটি বহুজন শেয়ার করে ভিডিওটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছেন। সমালোচকদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে দলটির নেতাকর্মীরাও ফ্যাসিস্ট হাসিনার মতো পালিয়েছে। তাদের মধ্যে একজন সাদ্দাম, যার অবস্থান হয়েছে এখন ময়লার ভাগাড়ে। জনসমক্ষে ফ্যাসিস্ট হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার বিষয়ে কথা বলার জন্য একটি ভালো জায়গা হয়নি। যে বার্তা দিতে এসেছেন তা নয়, লোকেশনটাই পুরো আলোচনার কেন্দ্রে হয়ে গেছে। এদিকে ভিডিওটি ঘিরে যে ট্রোল ও মিমের বন্যা বইছে তা থামার কোনো লক্ষণ নেই। কেউ রসিকতা করছেন, কেউ কটাক্ষ করছেন, কেউ বা রাজনৈতিক প্রতিক্রিয়া জানাচ্ছেন। সব মিলিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এটি দিনের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় জেএসডির সভাপতি, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, কিংবদন্তি মুক্তিযোদ্ধা আসম আব্দুর রব বলেছেন, এ রায় গণঅভ্যুত্থান উত্তর আইনের শাসনভিত্তিক কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। বিশেষত মানবতাবিরোধী অপরাধের দায় নির্ধারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশাকে স্বীকৃতি দিয়েছে। শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় রব আরও বলেন, আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন ও গুমে যারা নিখোঁজ হয়েছেন, তাদের পরিবারগুলোর জন্য এই রায় ন্যায় বিচারের আশ্বাসও বটে। ঘোষিত রায় আমাদের মনে করিয়ে দেয় যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অবস্থান করলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র তথা বিচার ব্যবস্থা যথাযথ দায়িত্ব পালন করেছে বলে উল্লেখ করে রব বলেন, এই ধারণা সমাজে ন্যায়বোধকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণে সহায়ক হবে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা মাসের 1-2 দিন নিজেকে ছুটি দেই, বিরত রাখি। নাগরিক ব্যস্ততার মধ্যে অনেক সময়ই আমরা হাঁপিয়ে উঠি। এই হাঁপিয়ে ওঠা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আবার অনুপ্রেরণায় ভরপুর হতে চাইলে অবশ্যই ছুটি দিতে হবে ব্যস্তময় সকল কাজ থেকে। মাসের 2-1 দিন যদি আপনি এই চর্চাটা করেন তাহলে আপনার লাভ হবে, আপনি নতুন করে উদ্যম ফিরে পাবেন, অনুপ্রাণিত হবেন সেই একদিনের ছুটি থেকে। সুতরাং আসুন এই ব্যস্ততার মধ্যেও আমরা নিজের জন্য সময় বের করি, সবুজে থাকি, অরণ্যে যাই, প্রকৃতি দেখি, খোলা মাঠে দাঁড়াই অথবা সাগরের পাড়ে দাঁড়িয়ে শ্বাস নেই। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।
change tv.press এক ফোঁটা হলুদও নেই।